হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ, বিএসসি, বিকমের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টসদের জন্য আজকের এই পরিবেশবিদ্যার ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর খুব ভালো করে লক্ষ্য করবে এবং রেডি করে নেবে। পরিবেশবিদ্যার সাজেশন হিসাবে 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বর মানের যে প্রশ্নগুলি আজকের ভিডিওতে দেওয়া হয়েছে সেগুলির একটিও তোমরা বাদ দেবে না, কারণ প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশনগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি এই সাজেশনগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। যাই হোক, এখন আমরা আজকের বিভিন্ন প্রশ্নোত্তরগুলি দেখি। পরিবেশবিদ্যা সাজেশান ফার্স্ট সেমিস্টার AECC 1 2024, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, দূষক কাকে বলে? প্রকৃতি বা মানুষের তৈরি কোনো বস্তু বা পদার্থ যা পরিবেশের ক্ষতি করে ও জীবের শরীরে মন্দ প্রভাব ফেলে তাকেই দূষক বলে। নেক্সট, 2 নম্বর হচ্ছে, পাইরোলাইসিস কি? অক্সিজেনের অনুপস্থিতিতে অতি উচ্চ তাপমাত্রায় জৈব বর্জ্য পদার্থের তাপ রাসায়নিক বিয়োজন ও অপসারণকে পাইরোলাইসিস বা পাইরোলিসিস বলে। নেক্সট, স্টোন ক্যান্সার কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাসিড বৃষ্টির প্রভাবে মার্বেল পাথরে তৈরি সৌধ ও ভাস্কর্যের ক্ষতিকে স্টোন ক্যান্সার বলে। এইবার 4 নম্বর প্রশ্ন হচ্ছে, তৃতীয় বিশ্বের পরিবেশ সংক্রান্ত প্রধান সমস্যাগুলি কি কি? দেখো, তৃতীয় বিশ্বের পরিবেশ সংক্রান্ত প্রধান সমস্যাগুলি হলো জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আর বন হনন ইত্যাদি। নেক্সট, 5 নম্বর প্রশ্ন, রাসায়নিক অক্সিজেন চাহিদা কাকে বলে? রাসায়নিক অক্সিজেন চাহিদা অর্থাৎ COD, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। জলে যে সমস্ত জৈব এবং অজৈব পদার্থ পাওয়া যায় তাদের সম্পূর্ণ জারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাকে রাসায়নিক অক্সিজেন চাহিদা বা COD বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বলে। এবার 6 নম্বর, প্রধান বায়ু দূষকগুলি কী কী? খুবই কমন প্রশ্ন। প্রধান বায়ু দূষকগুলি হলো সালফারের অক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, হাইড্রোকার্বন প্রভৃতি। এবার 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন গ্যাসটি জীবের পক্ষে উপকারী আবার একই সঙ্গে অপকারী এবং কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্যাসটি হলো ওজোন গ্যাস। যে গ্যাসটি বায়ুমণ্ডলের জীবের পক্ষে উপকারী আবার অপকারী। ভূপৃষ্ঠের কাছাকাছি ওজোনের উপস্থিতি জীবের পক্ষে অপকারী বা ক্ষতিকারক, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন গ্যাস জীবের পক্ষে মঙ্গলদায়ক, কারণ তা ইউভি বিকিরণকে প্রতিহত করে। এখানে এই ভূপৃষ্ঠের কাছাকাছি ওজোন, এই বানানটা বর্গীজয় ওকা হবে, বানানটা ভুল আছে। ওজোন, এই ওজোন হচ্ছে ওজোন গ্যাস উপস্থিতি জীবের পক্ষে অপকারী বা ক্ষতিকারক, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন গ্যাস জীবের পক্ষে মঙ্গলদায়ক, কারণ তা ইউভি বিকিরণকে প্রতিহত করে। এবার 8 নম্বর প্রশ্ন দেখো, মিনামাটা বিপর্যয় এবং ইটাই রোগের কারণ কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পারদ দূষণের ফলে মিনামাটা বিপর্যয় এবং ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়। এর সঙ্গে আর একটা কথা মনে রাখবে যে সীসা হচ্ছে কি? ডিসলেক্সিয়া রোগের কারণ হচ্ছে সীসা দূষণ। এবার 9 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস প্রভাব সম্পর্কে কে কত সালে সর্বপ্রথম ধারণা দেন? দেখো, সুইডিশ বিজ্ঞানী
স্মান্তে ভান্তে, এখানে SVANT স্ভান্তে আরহেনিয়াস 1896 সালে গ্রিনহাউস প্রভাব সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। নেক্সট 10 নম্বর, গ্রিনহাউস প্রভাবের ক্ষতিকর দিকগুলি কী কী? গ্রিনহাউস প্রভাবের ক্ষতিকর দিকগুলি হলো, 1 নম্বর হচ্ছে জলবায়ু পরিবর্তিত হলে বন্যা, ঘূর্ণিঝড়, খরার ঘটনা বাড়ে। 2 নম্বর হচ্ছে মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি হয়। 3 নম্বর হচ্ছে ধোঁয়াশা বেশি সৃষ্টি হয়। 4 নম্বর হচ্ছে মানুষের শ্বাসকষ্ট বাড়ে প্রভৃতি। এইবার 11 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তরকে সুরক্ষিত রাখার জন্য কোন আন্তর্জাতিক চুক্তি করা হয়েছিল? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ুমণ্ডলে ওজোন স্তরকে সুরক্ষিত রাখার জন্য 1987 সালে 15 সেপ্টেম্বর মন্ট্রিল প্রোটোকল বা মন্ট্রিল চুক্তি সম্পাদন করা হয়েছে। খুব ভালো করে মনে রাখবে এটা। এইবার হচ্ছে ওয়ার্ল্ড ওজোন ডে বা বিশ্ব ওজোন দিবস কবে পালন করা হয় এবং এর উদ্দেশ্য কী? তাহলে এখানে ওয়ার্ল্ড ওজোন ডে বা বিশ্ব ওজোন দিবস পালন করা হয় প্রতি বছর 16 সেপ্টেম্বর, অর্থাৎ প্রতি বছর 16 সেপ্টেম্বরকে বিশ্বব্যাপী ওজোন দিবস হিসেবে পালন করা হয়। এইবার পরিবেশ আইন বলতে কী বোঝো? পরিবেশ সংক্রান্ত আইন বলতে সেই বিধিবদ্ধ আচরণ ব্যবস্থাকে বোঝায় যার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে পরিবেশকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ক্ষতির হাত থেকে রক্ষা করা যায়, পরিবেশকে কলুষমুক্ত করা যায় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। এবার পরবর্তী 14 নম্বর প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইন 1986 অনুসারে পরিবেশ দূষক কাকে বলে? এখানে আবার এই প্রশ্ন থেকে আবার অন্যরকমভাবে প্রশ্ন আসতে পারে যে পরিবেশ আইন বা পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়? তো 1986 সাল মনে রাখবে। তাহলে দেখো উত্তরটা দেখো, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থগুলি যে পরিমাণে থাকলে পরিবেশে ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাকে পরিবেশ দূষক অর্থাৎ এনভায়রনমেন্টাল পলিউট্যান্ট বলে। এবার 15 নম্বর, পরিবেশ সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন করা হয়? ওই যেটা আগে বলছিলাম সেই প্রশ্নটাই এখানে করে দেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন 1986 সালে প্রণয়ন করা হয়। ভারতের জনসংখ্যা বা আদমশুমারি অনুসারে কাকে স্বাক্ষর বলা হয়? তাহলে স্বাক্ষর কাকে বলা হবে, গণ্য করা হবে, স্বাক্ষর বলে গণ্য করা হবে কাদের? 2011 সালের জনগণনা বা আদমশুমারি অনুসারে 7 বছর বা তার বেশি বয়সের যে কোনো মানুষ যে লিখতে ও পড়তে পারে তাকে স্বাক্ষর হিসাবে ধরা হয়েছে। তাহলে এখানে যে লিখতে ও পড়তে পারে তবেই তাকে স্বাক্ষর বলা হয়। যদি পড়তে পারে অথচ লিখতে পারে না তাহলে তাকে স্বাক্ষর বলে গণ্য করা হবে না। সেই জন্য এটা মনে রাখবে, যে পড়তে এবং লিখতে পারে তাকে স্বাক্ষর হিসাবে ধরা হয়েছে। এইবার নেক্সট, 2011 সালে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? 2011 সালে জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হলো 76.3%, যা সর্বভারতীয় গড় সাক্ষরতা এই 70%-এর তুলনায় 3.3% বেশি। এইবার 18 নম্বর দেখো, 2030 ও 2050 সালে ভারতের সম্ভাব্য জনসংখ্যা কত হবে? ভালো প্রশ্ন একটা। ইউনাইটেড নেশনসের হিসেব অনুসারে 2030 সালে ভারতের সম্ভাব্য জনসংখ্যা হলো 150 কোটি এবং 2050 সালে ভারতের সম্ভাব্য জনসংখ্যা হলো 164 কোটি। এইবার 19 নম্বর প্রশ্ন দেখো, মাইগ্রেশন বা পরিব্রাজন কি? মাইগ্রেশন বা পরিব্রাজন হলো কোনো জায়গায় বহুদিন বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষের এক স্থান থেকে অন্য স্থানে আসা ও যাওয়ার প্রক্রিয়াকে হচ্ছে কি মাইগ্রেশন। এবার ইমিগ্রেশন বা অভিবাসন, ভালো করে 3টে মনে রাখবে, মাইগ্রেশন, ইমিগ্রেশন আর এমিগ্রেশন,
তিনটে যেন মিশে না যায়, এদিক ওদিক না হয়। দেখো কোন এবার ইমিগ্রেশন বা অভিবাসন, কোনো বিদেশি নাগরিক বা নাগরিকবৃন্দ যখন কোনো একটি দেশে বসবাস করার উদ্দেশ্যে চলে আসেন তখন সেই দেশের সাপেক্ষে অন্তর্মুখী পরিব্রাজনকে ইমিগ্রেশন বা অভিবাসন বলে। আর এমিগ্রেশন এবার দেখো, কোনো দেশের কিছু নাগরিক যখন অন্য কোনো দেশে বসবাসের উদ্দেশ্যে চলে যান তখন এই বহির্মুখী পরিব্রাজনকে এমিগ্রেশন বা প্রবাসন বলে। তাহলে তিনটে খুব ভালো করে মনে রাখবে। এইবার রচনাধর্মী প্রশ্ন তোমাদের কিছু দিয়ে দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কটা প্রশ্ন, এটা 5 নম্বরেও আসতে পারে আবার 10 নম্বরেও আসতে পারে। তা প্রথম প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কটা প্রশ্ন দিয়েছি সব কটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা বাদ দেবে না এখান থেকে। জীববৈচিত্র্য বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার জীববৈচিত্র্যের বর্ণনা দাও। অথবা এটা অন্যভাবে আসতে পারে, জীববৈচিত্র্যের প্রকারভেদগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা বাদ দেবে না। এবার 4 নম্বর, ভারত জীববৈচিত্র্যের সমৃদ্ধ দেশ কেন? বা এটা এইভাবে আসতে পারে, ভারতকে মেগা বায়োডাইভার্সিটির দেশ বলা হয় কেন? আর 5 নম্বর দিয়েছি, জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। বা ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কাকে বলে, উদাহরণসহ আলোচনা করো। এটা এইভাবেও আসতে পারে। এই যে জীববৈচিত্র্য থেকে যে 5টা প্রশ্ন দিয়েছি, এই 5টাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এর মধ্যে থেকেই তোমরা পাবে, এর বাইরে যাবে না একটা প্রশ্ন। তাহলে স্টুডেন্টস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।